আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের সাধারণ জ্ঞানের এই 3000 প্রশ্নের যে আমরা সলিউশন দেব এটা বলেছি আপনাদের, তার প্রথম ক্লাস আমি নিচ্ছি। তো আজকের ক্লাস থেকে অনেক নাম্বার আপনি কমন পাবেন যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। বাছাইকৃত প্রশ্ন এখানে এনেছি, যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাদেরকে বিশ্লেষণ ইনশাল্লাহ আমি দেব। আরেকটা বিষয় মনে রাখবেন, 19তম নিবন্ধন আর বেশি দূর নয়। সার্কুলার হবে, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যেই পরীক্ষা চলে আসবে, এটা নিশ্চিত থাকেন। আপনি যদি মনে করেন সার্কুলারের পরে আপনি পড়া শুরু করবেন, আপনি ভুল করছেন। কারণ তখন আপনি আর সিলেবাস গুছাতে পারবেন না। গুছানোর সময় হচ্ছে এটাই, আপনার নিজেকে প্রস্তুত করার সময় হচ্ছে এটাই। সুতরাং আমি আমার এই সাধারণ জ্ঞানের ক্লাসে আপনাকে বিস্তারিত ধারণা দিব। আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা সবাই মিলে আজকের এই ক্লাসটি উপভোগ করব, ক্লাস থেকে শিখব, জানব, নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ। ক্লাসটি শেয়ার করে দেন। আমি শুরু করছি। আমি 1 মিনিট সময় নেব আপনাদের কাছে। আর কে কোথা থেকে দেখছেন এটাও জানিয়ে দেন। আপনারা কি কে কোথা থেকে দেখছেন একটু জানান তো। আমাদের অনেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি, অনেক প্রিয় ভাই বোন জয়েন করেছেন অলরেডি। একটু বলে দেন আপনারা কোথা থেকে জয়েন করেছেন। ঠিক আছে, আমিও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের একবার কমপ্লিট একটা ক্লাস নিচ্ছি। সুতরাং এই ক্লাসটি আপনি একটু করে ছেড়ে দিলে হবে না, আপনি শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেন না আমার এই ক্লাস। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক ভাই বোন অলরেডি জয়েন করেছেন, অনেক ভাই বোন জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। আচ্ছা, আমি ক্লাসটি শেয়ার করে দিলাম আমিও। হ্যাঁ, আপনাদের সর্বোচ্চ শেয়ার চাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সালেহ শেখ জয়েন করেছেন, আনিশা রহমান জয়েন করেছেন, কেরানীগঞ্জ থেকে সাফওয়ান আহমেদ জয়েন করেছেন, মাসুম বিল্লাহ মারুফ জয়েন করেছেন নোয়াখালী থেকে, মোহাম্মদ রোকন আছেন আমাদের সাথে, রাবিয়া আপু আছেন আমাদের সাথে, জাকির হোসেন পাটোয়ারি আছেন, তারপরে আছেন আমাদের সাথে আলপনা আক্তার, আঞ্জু আরা খাতুন আছেন আমাদের সাথে, মোহাম্মদ রোকন রংপুর থেকে আছেন। আচ্ছা, যে যেখান থেকে দেখছেন আমার এই ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাধারণ জ্ঞানের বাছাইকৃত প্রশ্নের আমরা যে 3000 প্রশ্ন সলভ করাবো, এই ক্লাসটি আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য, সবার জন্যই গুরুত্বপূর্ণ, সমান তালে। সুতরাং এই ক্লাস থেকে আপনারা যদি উপকার চান, যে না সোহেল ভাইয়া আরো কিছু ক্লাস আমাদের নিক, তাহলে আমার এই ক্লাসটি থেকে শুরু করে মানে সিরিজ ক্লাসগুলো শেষ করবেন। মানে 1 2 3 4 যতগুলো ক্লাস আমি নেব, আমি একটানা ক্লাস নেব। আপনাদের প্রাইমারি অলরেডি পরীক্ষা হয়ে গেল, যদিও প্রশ্ন ফাঁস হয়েছে, কিছু অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সেজন্য আমরা অনেক দাবি জানিয়েছি যাতে প্রশ্নপত্র মানে ফাঁস হয়েছে এই অভিযোগ সত্ত্বেও কেন বাতিল করা হবে না, এটা নিয়ে আলোচনা চলছে। হয়তো আমাদের জন্য সুখবর আসতে পারে ইনশাল্লাহ। সত্যের জয় দিন শেষে হবে। সামনে 19তম নিবন্ধন, তবে নিবন্ধন এ পর্যন্ত আমি এরকম শুনি নেই যে প্রশ্ন ফাঁস হয়েছে, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি প্রশ্ন ফাঁস বা এরকম অসৎ উপায় অবলম্বন করে এটার সাথে জড়িত হবেন না, চিন্তাও করবেন না। আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি এখানে লড়াই করবেন, যদি হেরে যান যাবেন, কিন্তু সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করে যান। আমি ঠিক আছে, আমার সাথে অলরেডি বরিশাল থেকে আছেন, টাঙ্গাইল থেকে আছেন আমাদের সাইফুল ইসলাম, তারপরে অলোক রায় আছেন আমাদের সাথে, আফরুজা আখি আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে যারা যারা জয়েন করেছেন একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দিতে হবে। আপনাদের শেয়ার এর উপরে নির্ভর করছে আমার ক্লাসটাকে আমি শুরু করে দিব কিনা। আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে শিখাবো সাধারণ জ্ঞানের। মনে রাখবেন, নিবন্ধন 19তম নিবন্ধন এবার একটা চ্যালেঞ্জিং পরীক্ষা হবে আপনাদের জন্য। ঠিক আছে, 19তম নিবন্ধন চ্যালেঞ্জিং। অলরেডি যারা পাশ করে ফেলেছেন, যারা পাশ করে ফেলেছে মানে নিবন্ধনের সার্টিফিকেট আছে, তাদের জন্য হচ্ছে 7ম গণবিজ্ঞপ্তি চলছে, তাই না? এই যে 7ম গণবিজ্ঞপ্তি অলরেডি চলমান।
ঠিক আছে, সপ্তম গণবিজ্ঞপ্তি অলরেডি চলমান। এটা কারা? যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট হাতে পেয়েছে 18তমটা। তো এখন আপনারা হচ্ছে 19তমের জন্য প্রিপারেশন নিবেন। এখানে কি কি বিষয় পরীক্ষা হবে? এখানে মূলত হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হলো জিকে এবং ম্যাথ। এই 4টা বিষয় হচ্ছে আপনার পরীক্ষা হবে, এই 4টা বিষয়ের উপরে। ঠিক আছে, এই 4টা বিষয়, এগুলাকে বলা হয় জেনারেল। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল। আর একটা হচ্ছে 100 নাম্বারে, এটাকে বলা হয় সাবজেক্টিভ। তা আপনার সাবজেক্টিভ প্রশ্ন হবে 100, অর্থাৎ আপনি যে সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করেছেন ওই সাবজেক্টের উপরে আপনার 100 মার্কসে পরীক্ষা হবে। সুতরাং আপনি যদি একটু গুরুত্ব দেন, যেহেতু আপনার সাবজেক্ট এতদিন পড়েছেন, সুতরাং এখান থেকে প্রশ্ন আসবে। আপনি যদি একটু গুরুত্ব দিয়ে পড়েন, এখানে আসলে সাধারণত কম নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই, আমি যেটা দেখেছি অতীতে। ঠিক আছে, তো একটু মানে যদি আপনি টার্গেট নেন যে না আসলে আমি এই নিবন্ধনের মধ্যে আমার নাম লেখাতে চাই, আমার সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট পাওয়া কিন্তু চাকরি পাওয়া না, তবে ভালো নাম্বার পাইলে আপনার চাকরি পাইতে পারেন ইনশাল্লাহ। তো যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে আল্লাহ হচ্ছে ভাগ্য নির্ধারণ করে দিবেন। যাই হোক, আমি ক্লাসটি শুরু করছি। আমি এই সম্পর্কে আরো পরে কথা বলবো, 19তম নিবন্ধন সম্পর্কে। আমি করাচ্ছি হচ্ছে বিগত সালের বারবার যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, 1 নম্বর প্রশ্ন কি নিয়ে? একটা জনপদের নাম পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত? এটা 18তম নিবন্ধনে এসেছে। তার মানে জনপদ থেকে একটা প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, জনপদ, এখান থেকে প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নেই, প্রশ্ন আসবে একটা। তাহলে বলেন তো, পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত? কুমিল্লা, নওগাঁ, বগুড়া, দিনাজপুর। পুণ্ডনগর, আপনারা এটা অনেকেই জানেন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যেটি, সেটা হচ্ছে বগুড়ার এই পুণ্ডনগরটি। পুণ্ডনগর, এই পুণ্ডনগর মূলত এটা একটা রাজধানী। এটা কার রাজধানী? এই রাজধানীটা হচ্ছে পুণ্ড্রবর্ধনের। ঠিক আছে, তাহলে পুণ্ড্র বা পুণ্ড্রবর্ধন নামে একটা জনপদ ছিল। এই পুণ্ড্রবর্ধন জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর। এটা সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি। ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীন জনপদ। এটা হলো প্রাচীন জনপদ, মানে অনেক প্রাচীন একটি জনপদ। ওই জনপদটাই হচ্ছে পুণ্ডনগর। ঠিক আছে, তা এখন দেখেন, তো এই যে পুণ্ডনগর জনপদটি, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে বগুড়ায়। আর বগুড়াকে কি বলা হয়? বগুড়াকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। ঠিক আছে, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় এই বগুড়াকে। ঠিক আছে, আপনারা বলেন তো, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? যদি বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হয়, যে বাংলার প্রবেশদ্বার কোনটি? এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। বাংলার প্রবেশদ্বার, এটা দেখি আপনারা পারেন কিনা। বাংলার প্রবেশদ্বার, বাংলার প্রবেশদ্বার এটা কোনটি? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, এটার উত্তর দিবেন। আর ক্লাসটিতে যারা এই মুহূর্তে জয়েন করেছেন, আমি চাই যে আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করবেন। তো বাংলার প্রবেশদ্বার, এটা হচ্ছে আপনারা উত্তর করবেন। যদি বলা হতো ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ইউরোপের প্রবেশদ্বার যদি বলা হয়, তখন হবে রটেরডাম। রটেরডাম, এটা নেদারল্যান্ডের একটা জায়গা। হ্যাঁ, নেদারল্যান্ড। আবার অনেক বইতে লেখা আছে ভিয়েনা। ঠিক আছে, ভিয়েনা কোথায়? ভিয়েনা হচ্ছে ওই যে অস্ট্রিয়ার রাজধানী। ঠিক আছে, অস্ট্রিয়া যদি বলা হয়, এই যে অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, এটাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। আবার কোথাও আছে লন্ডন, যেটা ইউকে এর রাজধানী। তার মানে হচ্ছে তিনটাই ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। রটারডাম, ভিয়েনা, লন্ডন, এই তিনটাই হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। যেমন বাংলাদেশের প্রবেশদ্বার অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলেছেন, যেমন রিপন রায়,
জুয়েল ভৌমিক, সিনথিয়া ইসলাম সুরভি, মোহাম্মদ রুকন ভাই অ্যান্সার করেছেন। তারপরে হচ্ছে তাহিরা খান অ্যান্সার করেছেন। তারপরে আমাদের ইমরান মৃধা অ্যান্সার করেছেন। হ্যাঁ, সুজন দেবনাথ, ইমরুল কায়েস, বাহ, বিনা রানী, অনেকেই অ্যান্সার করে ফেলেছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে তারিকুল আরাফাত অ্যান্সার করেছেন চট্টগ্রাম। তার মানে হচ্ছে বাংলার প্রবেশদ্বার বলা হয় এই চট্টগ্রামকে, এটাই হচ্ছে সত্য। ঠিক আছে, বাংলার প্রবেশদ্বার বলা হয় এই চট্টগ্রামকে। ঠিক আছে, আর উত্তর অঞ্চলের প্রবেশদ্বার যেটি, এটা হবে বগুড়া। দেখেন এই অংশটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। বারবার আসে ইউরোপের প্রবেশদ্বার কোনটি, ইউরোপের প্রবেশদ্বার কোনটি। দেখেন আপনাদের হয়েছে কিনা, যদি উঠানো হয়ে থাকে তাহলে লিখবেন ডান, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, ঠিক আছে, আমি পরের প্রশ্নটাতে দেখি কি আছে। পরের প্রশ্ন এখানে বলা আছে, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা বারবার পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে এই অংশটাই, যে ঢাকা জেলা কোন জনপদে ছিল। তো এরকম জনপদ, এই যেমন সমতট, পুন্ড্র, বঙ্গ, হরিকেল, আপনারা অ্যান্সার করতে থাকেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই জনপদগুলো। মনে রাখতে হবে, এই যে জনপদ, আমার এই বাংলা এই অঞ্চলে মোট জনপদ ছিল 16টি, মোট 16টি জনপদ ছিল। জন মানে জনগণ, পদ মানে অঞ্চল, অর্থাৎ জনগণ যে অঞ্চলে বসবাস করত সেগুলোকেই জনপদ বলা হয়। আবার রাজ্য ছিল কয়টি? মোট রাজ্য যদি বলা হয় তাহলে রাজ্য ছিল দুইটি রাজ্য ছিল। এখন এই দুইটা রাজ্য কি কি ছিল? একটা রাজ্যের নাম ছিল গৌড়, যেটা পশ্চিমবঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলগুলোকে নিয়ে। আরেকটা ছিল বঙ্গ, তার মানে বঙ্গ রাজ্য হিসেবে ছিল, আবার বঙ্গ জনপদ হিসেবেও ছিল। তো এই ঢাকা জেলাটা কিন্তু একসময় যে জনপদের অধীনে ছিল, নিশ্চিত আপনারা অ্যান্সার করে ফেলেছেন, সেটা হচ্ছে এই বঙ্গ। এই বঙ্গ নামক জনপদের অধীনেই ছিল আজকের এই ঢাকার শহর, এবং সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে এই যে 16টি জনপদ, এই 16টা জনপদের মধ্যে সবচেয়ে বড় যে জনপদ, শক্তিশালী জনপদ, সেটাও ছিল এই বঙ্গ নামক জনপদ। আর এই যে 16টা জনপদ, কখনো ছিল সমতট, আবার একটা অঞ্চলের নাম হচ্ছে পুন্ড্র, একটু আগে বলেছি পুন্ড্র হচ্ছে বগুড়ার অধীনে ছিল, আরটা হচ্ছে বঙ্গ অর্থাৎ ঢাকা। এই বঙ্গের অধীনে শুধু যে ঢাকা ছিল তা নয়, ঠিক আছে, বঙ্গের অধীনে যে যে অঞ্চলগুলো ছিল, কি কি ছিল, যেমন ঢাকা তো ছিলই, এটার সাথে সাথে ছিল ফরিদপুর। ঠিক আছে, ফরিদপুর, ঢাকা, ফরিদপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপরে তারপরে ছিল হচ্ছে গোপালগঞ্জ। এই যে সরি, গোপালগঞ্জটা এটা চন্দ্রদ্বীপের অধীনে ছিল। এই যে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, এই অঞ্চলগুলো বঙ্গ নামক জনপদে ছিল। ঠিক আছে, এখানে একজন রাজা ছিলেন এই বঙ্গ জনপদে, যিনি শাসন করতেন, তার নাম ছিল শশাঙ্ক। মনে রাখবেন, শশাঙ্ক আমার এই বাংলাকে দুইটা রাজ্যে ভাগ করেছিলেন। শশাঙ্ক বাংলাকে দুইটা রাজ্যে ভাগ করেছিলেন। এই শশাঙ্ক ছিল এই বঙ্গের মানে একজন শাসক, অর্থাৎ ঢাকা অঞ্চলের শাসক, আরেকজন ছিলেন গোপাল। এই দুইজন শক্তিশালী শাসক ছিলেন। তা আপনাদের পরীক্ষা আসতে পারে, বঙ্গ জনপদের শাসক ছিল কে কে? একজন ছিল শশাঙ্ক, যিনি বাংলার প্রথম রাজা, বাংলার প্রথম রাজাই হলেন শশাঙ্ক। আরেকজন হচ্ছে গোপাল, যিনি হলো পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল, যিনি এই বঙ্গের বা এই ঢাকার এক সময়কার শক্তিশালী শাসক ছিলেন। ঠিক আছে, এই গোপাল যিনি, তিনি পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই পাল বংশ
এরা হচ্ছে বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত। প্রায় 400 বছর পর্যন্ত এই পালরা ক্ষমতায় ছিল আমার এই বাংলায়। বাংলাদেশের মানুষ ফ্যামিলি তন্ত্রটাকে খুবই পছন্দ করে। আমার দাদা মারা গেল, দাদার বাবা, বাবার ঘরের ছেলে, এভাবে হচ্ছে যারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্ব অন্ধভাবে আমরা মেনে নেই। ঠিক আছে, এটা হচ্ছে বাঙালি জাতির মধ্যে এই ভালোবাসাটা বেশি। তো যা হোক, এই গোপালরা এই বাংলাকে শাসন করে কত বছর? প্রায় 400 বছর। গোপালদের পতন হয়েছিল সেনদের হাতে। সেন হিন্দু রাজবংশ যারা, এদের অধীনে ছিল এই হচ্ছে গোপাল, এই সেনরা। আর শশাঙ্ক কে? শশাঙ্ক হলো বাংলার প্রথম রাজা। বাংলার প্রথম রাজা যিনি, তিনি হচ্ছেন শশাঙ্ক। 7ম শতকের স্বাধীন নরপতি হিসেবেও পরিচিত হলো এই শশাঙ্ক। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা দেখলাম এক নজরে কিছু কিছু অঞ্চল। তাহলে ঢাকা জেলা প্রাচীনকালে এই বঙ্গ জনপদের অধীনস্থ ছিল। বঙ্গ নামক জনপদের অধীনে ছিল আজকের এই ঢাকা জেলাটি। আচ্ছা, আজকের এই ক্লাসটি আপনাদের সবার জন্য আমি নিচ্ছি। আমার এই ক্লাসটি যাতে আমাদের ভাই বোন সবাই একসাথে করতে পারি, সেই জন্য ক্লাসটি শেয়ার চাই। ক্লাসটি শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার হবে তত বেশি ক্লাস ইফেক্টিভ হবে, দীর্ঘস্থায়ী হবে। আপনাদের জন্যই এই ক্লাসগুলো ডিজাইন করা। আচ্ছা, এবার আসেন, এই যে সমতট, এটার অধীনে কোনটা ছিল? আজকের যে কুমিল্লা এবং নোয়াখালী। তার মানে কুমিল্লা এবং নোয়াখালী যে জনপদের অধীনে ছিল সেটা হলো সমতট নামক জনপদের অধীনে ছিল। আর পুণ্ডের অধীনে ছিল বগুড়া, একটু আগে আমি এটা আলোচনা করেছি। বঙ্গের অধীনে ছিল হচ্ছে ঢাকা, ফরিদপুর। আর হরিকেল, এটা হচ্ছে সিলেট, চট্টগ্রাম। ঠিক আছে, সিলেট এবং চট্টগ্রাম এই অঞ্চলগুলো হলো হরিকেল নামক জনপদে ছিল। হরিকেল নামক জনপদের মধ্যে এই অঞ্চলগুলো ছিল। আচ্ছা, আমরা যাব হলো এখন 3 নাম্বার প্রশ্নে। এবার দেখে নেই 3 নাম্বার প্রশ্নে কি আছে। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? আমি দেখেন প্রথম প্রশ্নের মধ্যে এটার উত্তর দিয়ে ফেলেছি। দেখি অ্যান্সার করেন তো। এই প্রশ্নের অ্যান্সার করবেন আপনারা যে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি। আচ্ছা, অনেক ভাই বোন অলরেডি অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। সিনথি ইসলাম সুরভি, আপনি অ্যান্সার করেছেন। নুসরাত আপা, নুসরাত আরা, সুফিয়া কামাল, তারপরে আফরোজা আক্তার, টিনা, সানজিদা ঐশী, আপনারটাও হয়েছে। সুবর্ণ আক্তার, আপনারটা হয়েছে। বৃষ্টি সরকার, তার পান্নু ইসলাম। স্যার, সবাইকে নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, পারবে। যদি আপনি কোয়ালিটি থাকে আপনি অবশ্যই নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সবাই না, এখন যে ক্লাস 9-এ পড়ে সে কি পারবে নাকি? মিনিমাম ইন্টারমিডিয়েট লাগবে, তাহলে আপনি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাশেও নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। এটা এই সম্পর্কে আমি কথা বলবো, হ্যাঁ, আপনাদের এই সম্পর্কে কথা বলবো। যে মহসিন আলম, রাজওয়ান, রুমাজ, শরীফুল ইসলাম, আকরাম খান, বাইজিদ আহমেদ, বিপ্লব ডালি, তারপর হচ্ছে মুজাহিদুল ইসলাম, সুবর্ণ আক্তার, তারপর হচ্ছে হেলাল উদ্দিন, তারপর সাবেকুন নাহার, শিপুল, অনেকে অ্যান্সার করেছেন, সবাইকে ধন্যবাদ। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বাংলার সর্বপ্রাচীন জনপদ এটা হচ্ছে পুন্ড্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই পুন্ড্র, যার পরবর্তী নাম ছিল পুন্ড্রবর্ধন, পুন্ড বা পুন্ড্রবর্ধন। ঠিক আছে, আর সমতট সম্পর্কে আপনাদেরকে অলরেডি বলেছি। এই সমতট ছিল কুমিল্লা এবং নোয়াখালী এই অঞ্চলটা, এবং ভারতের ত্রিপুরা রাজ্যটি সহ। ঠিক আছে, ভারতের যে ত্রিপুরা, হ্যাঁ, আজকে কি নামে? আজকে হচ্ছে কুমিল্লা নামে পরিচিত। এই ত্রিপুরাটা কিন্তু কুমিল্লা নামে পরিচিত। তারপর হচ্ছে রারো। রারো হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব তীরে। ঠিক আছে, এই যে ভাগীরথী
নদীর তীরে। তাহলে ভাগীরথী নদীর তীরে এই রারো নামক একটি জনগোষ্ঠীর বসবাস ছিল। এরা ছিল খুবই মেজাজি, খুব রাগী লোক ছিল। এই কারণে এদেরকে বলা হয় রারো। রাগী মানুষজন মানুষজন ছিল হচ্ছে এই রারো এলাকায়, এবং এই এলাকাতে সবসময় হাঙ্গামা লেগে থাকতো, যার কারণে বাংলাকে বলা হতো বোগলাকপুর। বোগলাক বোগলাকপুর পরীক্ষাতে আসে বোগলাকপুর অর্থ কি? মনে রাখবেন, যদি বলা হয় যে বোগলাকপুর অর্থ কি, তাহলে বোগলাকপুর অর্থ হচ্ছে মানে মানে দাঙ্গা হাঙ্গামার এলাকা। ঠিক আছে, বোগলাকপুর মানে হচ্ছে দাঙ্গাপূর্ণ অঞ্চল। দাঙ্গাপূর্ণ অঞ্চলকে বলা হয় এই বোগলাকপুর। দাঙ্গাপূর্ণ অঞ্চল বলা হয় দাঙ্গাপূর্ণ অঞ্চল বলা হয় কি এই বোগলাকপুরকে। এই অঞ্চলকে একসময় বোগলাকপুর বলা হতো। ঠিক আছে, বোগলাকপুর হিসেবে পরিচিত ছিল। স্যার নিবন্ধনে জিকে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, নিবন্ধনে জিকে আছে। হ্যাঁ, অথবা বিদ্রোহ করত। ঠিক আছে, এটার আরেকটা অর্থ আছে। বোগলাকপুর অর্থ হচ্ছে বিদ্রোহী এলাকা, বিদ্রোহী অঞ্চল, মানে কোনো কারণে হচ্ছে বিদ্রোহ করে বসতো। এটাকে মূলত বলা হয় বোগলাকপুর। তো এরকম অনেকগুলো কারণে দেখা যাচ্ছে যে এই রারো অঞ্চলটা খুবই প্রসিদ্ধ লাভ করেছে। এই অঞ্চলের মানুষজন মানে কথার আগে ছেদ করে উঠত। আমার মনে হচ্ছে ওদের কিছু অংশ আমার বাংলাদেশে বেশি পরিমাণে বর্তমানে ছড়িয়ে আছে। বাংলাদেশের এখন মানুষের কাছে কোনো কথাই বলা যায় না, মানে কথা বলার আগেই তার মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, অল্পর থেকে মানে পান থেকে চুন খসলেই বাস মেজাজ খারাপ, একদম মাথা ফাটিয়ে ফেলে গুলি করে দেয়, এই যে একটা অবস্থা। ঠিক আছে, তো যা হোক, আমি এটা কোন ক্লাস হচ্ছে, বাংলা নাকি না? এটা হচ্ছে সাধারণ জ্ঞান। ঠিক আছে, এটা সাধারণ জ্ঞানের ক্লাস হচ্ছে। কোর্স আছে যে আমাদের এখানে সাধারণত জেনারেল কোর্সগুলো করানো হয়। ঠিক আছে, সাবজেক্টিভ কোর্সগুলো করানো হয়। কি অবস্থা? এখন Wow. তো যা হোক, আমাদের বাংলার সর্বপ্রাচীন জনপদ আমরা এটা পেয়ে গেলাম, তাই না? আপনারা যারা নিবন্ধনের সাবজেক্টে জীববিজ্ঞান ক্লাস আছে কিনা, আমরা অবশ্যই এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। হ্যাঁ, আমরা কোন কোন সাবজেক্টিভ, আমরা সাবজেক্টিভ যতটুকু সম্ভব আমরা সাবজেক্টিভ পড়াবো। ঠিক আছে, নো টেনশন, নো টেনশন। সমাজবিজ্ঞান, জি আমাদের এখানে ব্যবস্থা আছে, সমাজবিজ্ঞান, বাংলা, ইংরেজি সাবজেক্টিভ আমরা ধারণা দিব। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা এখান থেকে আপনাদেরকে বিষয়টা ধারণা দিব। স্যার সাবজেক্টিভ এবং জেনারেল কি আলাদা আলাদা পাশ করতে হবে? জি, আলাদা আলাদাই পাশ করতে হবে আপনাকে। ঠিক আছে, জেনারেলে একটা মার্ক থাকবে, সাবজেক্টিভের একটা আলাদা মার্ক থাকবে, আলাদা আলাদাই পাশ করতে হবে, আদারওয়াইজ হবে না। তো যেটা বলছিলাম, 4 নং প্রশ্ন আমরা একটু দেখে নেই কি সম্পর্কে। বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়, দেখেন কতবার আসে, এটা আবার 16তম নিবন্ধনে আসে। তার মানে প্রাচীন জনপদটা যে কতবার আসে। ঠিক আছে, এই জন্য প্রাচীন জনপদটা গুরুত্বপূর্ণ আর কি। তো প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? মুন্সিগঞ্জে, কুমিল্লায়, বগুড়ায় নাকি ফরিদপুরে? বলেন। তাইলে আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে বগুড়ায়। তাহলে প্রাচীন যেই স্থানটা, বাংলার যে প্রাচীন স্থান, সেটা হচ্ছে বগুড়ায় অবস্থিত, যেটার নাম হচ্ছে মহাস্থানগড়। তাই না? মহাস্থানগড় এটা হচ্ছে ওই যে পুণ্ড বা পুণ্ড নগরের রাজধানী ছিল। ইভেন এই সেই মহাস্থানগড়, যে মহাস্থানগড় হচ্ছে রাজা আমাদের মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, ওনার নাম কি বলেন তো? মৌর্য যুগের শ্রেষ্ঠ রাজা, আপনাদের ধারণা আছে কি? মৌর্য যুগের শ্রেষ্ঠ রাজা কে?
আচ্ছা, হ্যাঁ লিখেন, অসুবিধা নেই, আপনারা লিখতেই পারেন, লিখতেই পারেন। মৌর্য যুগের, হ্যাঁ মৌর্য যুগের, হ্যাঁ অশোক, অশোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে এই অশোকের রাজধানীটা এখানে ছিল, অশোকের রাজধানী। ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ, নিবন্ধন নিয়ে অনেক প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি আপনাদের। তাইলে সম্রাট অশোক ছিল মৌর্য যুগের শ্রেষ্ঠ রাজা, তার রাজধানী ছিল এই মহাস্থানগড়ে। আর এই মহাস্থানগড়েই মূলত বাংলার প্রাচীন লিপি তৈরি হয় বা পাওয়া যায়। বাংলার প্রাচীন লিপি তৈরি হয়। তাহলে কোথায় তৈরি হয়েছিল? এটা মহাস্থানগড়ে। এই সেই মহাস্থানগড় যেখানে বাংলার প্রাচীন লিপি, যেটা ব্রাহ্মী লিপি, এটা তৈরি হয়েছিল। আবার এই মহাস্থানগড় হচ্ছে একটা বাণিজ্যিক নগর, মূলত এটা হচ্ছে একটা বাণিজ্যিক নগর হিসেবে পরিচিত। মহাস্থানগড়টা হলো একটি বাণিজ্যিক নগর। আবার এটা একটা সাংস্কৃতিক অঞ্চল ছিল, সাংস্কৃতিক অঞ্চল। তাহলে সাংস্কৃতিক অঞ্চল হিসেবেও পরিচিত এই সেই মহাস্থানগড়। তার মানে মহাস্থানগড় অনেক দিক থেকেই মানে এগিয়ে আছে, অনেক দিক থেকে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তাহলে বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায়? এটা হচ্ছে বগুড়ায়। মহাস্থানগড় কেন বিখ্যাত? এটা বাংলার প্রাচীন লিপি তৈরি হয় এখানে। আবার এটা হচ্ছে অশোকের রাজধানী ছিল। এই সে অশোক যিনি ছিলেন একজন মৌর্য রাজা। ঠিক আছে, মৌর্য রাজা অশোক, তার রাজধানী ছিল এই মহাস্থানগড়ে। আচ্ছা, তো এবার আমরা দেখব হচ্ছে, হ্যাঁ একজন বলেছেন যে এর যোগ্যতা কি। আচ্ছা, আপনি যদি নিবন্ধনে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই অনার্স পাস লাগবে, তাহলে আপনি নিবন্ধনে অংশগ্রহণ করতে পারবেন। তবে কেউ যদি এইচএসসি পাস করে তাহলে সে স্কুল 2 তে অ্যাপ্লাই করবে। এই সম্পর্কে আমি কমপ্লিট একটা ধারণা আপনাদেরকে দিব আমার ক্লাসগুলোতে। ঠিক আছে, আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখেন, লাইক দেন, তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা কিভাবে মানে পড়াই, তারপরে আপনার নিবন্ধনে কি কি জিনিস লাগবে, কি কি জিনিস লাগবে না। নো টেনশন, আমি এখানে বলে দিব আপনাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই বিষয়টা। আর আপনারা অনুরোধ করেছিলেন যে স্যার আপনারা এখানে কি কোনো কোর্স আছে কিনা। আমরা আপনাদের অনুরোধেই নিবন্ধনের জন্য একটা কোর্স চালু করেছি, সেটা হচ্ছে 19তম নিবন্ধন জেনারেলের ফুল কোর্স। জেনারেলের ফুল কোর্স লাইভ শেষ আপনাদের এই যে ফুল কোর্সের মধ্যে প্রায় এখানে বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে আপনাকে প্রস্তুত করিয়ে দিব, আর যেখানে 100 নাম্বারে আপনার পরীক্ষা হবে। তো এই জেনারেল কোর্সে আপনাকে আমরা 100টার উপরে আপনি ক্লাস পাবেন, টোটাল 100টির উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথের। তারপরে 100টা আপনার এক্সাম হবে, অর্থাৎ প্রতিটা ক্লাসের উপরে আমাদের একটা পরীক্ষা, প্রতিটা ক্লাসের উপরে আমাদের একটা পরীক্ষা হয়, 100-এর উপরে পরীক্ষা হয়। তারপরে সকল ক্লাস রেকর্ড থাকবে। আপনি যদি চাকরিজীবী হন আপনি পরেও আমাদের এই ক্লাসগুলো রেকর্ড থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তা আপনি চাইলে আমাদের সাথে জার্নিতে অংশগ্রহণ করতে পারেন। আপনি একা একা কখনো, আপনি হতে পারে যে আপনি অনেক ভালো পড়বেন, কিন্তু 1 দিন বা 2 দিন 3 দিনের সময় দেখবেন যে আপনি আর মোটিভেশন পাচ্ছেন না, আপনি আর পড়তে পারবেন না। সেজন্য এই জার্নিটা শুরু করতে হবে কারো না কারোর সাথে। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাকে সর্বোচ্চ এফোর্ট দেব, চেষ্টা করব আমাদের সাথে রাখার, এবং সবসময় আমরা ক্লাস করাবো আপনাকে। ঠিক আছে, যেখানে আপনি নিজের সিলেবাসটা গুছিয়ে ফেলতে পারবেন। সার্কুলার দিবে, আপনার টেনশন নাই। অন্যান্য আপনার যে ফ্রেন্ড আছে, ভাই বোন আছে, তারা টেনশনে থাকবে যে এখন কি পড়বো, আপনার কাছে ফোন দিবে, কিন্তু আপনার অলরেডি পড়া শেষ। ঠিক আছে, তো সেই জন্য আপনি আমাদের সাথে জার্নিতে জয়েন করতে পারেন। আমাদের এই জার্নিতে যদি আপনি জয়েন করেন তাহলে আমরা আপনাকে কি কি দিচ্ছি। আমরা দিচ্ছি হচ্ছে রেকর্ড ক্লাস, আপনার 100-এর উপরে আপনি এখান থেকে ক্লাস পাচ্ছেন। ঠিক আছে,
তো আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রিয় ভাই বোন, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের সাইদুল স্যার পেজের মধ্যে আমরাই আপনাদেরকে প্রাইমারির জন্য একবার ফুল কোর্স করিয়েছিলাম। ঠিক আছে, আমরা শুধু নিবন্ধনের জন্য একটা কোর্স আমরা চালু করেছি। আমরা চাই যে আপনাদের যাতে উপকার হয়, আমরা চাই যে আপনাদের যাতে আহ, এটা সর্বশেষ আপনার নিবন্ধন এরকম ভেবে আপনাকে আমরা এফোর্টটা দিব, আপনাকে তৈরি করব। ঠিক আছে, সেই জন্য আপনি আমাদের সাথে এই যাত্রায় অংশগ্রহণ করেন। আমাদের যাত্রায় অংশগ্রহণ করতে আমরা 3,000 টাকা ফি ধরেছি, কিন্তু লাইভ চলাকালীন সবাই 3,000 টাকা না, 1,199 টাকা দিলেই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এই যে নিচে দেয়া নাম্বার 01767 2657 58, এই নাম্বারে আপনি যদি যুক্ত হন, বিকাশে অথবা নগদে টাকা পাঠান, আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব। ঠিক আছে, আপনাকে টেনশন করতে হবে না। আপনি জাস্ট টাকা পাঠিয়ে লিখবেন হচ্ছে পেমেন্ট ডান। ঠিক আছে, এখানে কমেন্টে লিখতে পারেন, অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি। আপনাকে আর কিছু করতে হবে না, আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দায়িত্ব নিয়ে আমরা অ্যাড করবো ইনশাল্লাহ। যুক্ত হন আমাদের সাথে। তো এই সম্পর্কে আমি আরো কথা বলবো, আমি ক্লাসটা কন্টিনিউ করবো। হ্যাঁ, আমাদের সাথে থাকেন, আমরা ক্লাসটি কন্টিনিউ করছি। আর যারা যারা ভর্তি হতে চান আমাদের সাথে এখনই ভর্তি হয়ে যান। 01767 2657 58 এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখে নেই পরের কি প্রশ্ন আছে। পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে বরেন্দ্র বলতে বুঝায় কোনটি। এটা 14তম নিবন্ধন পরীক্ষা এসেছে। দেখুন তো, এই যে বরেন্দ্র, বরেন্দ্র বলতে পূর্ববঙ্গ নাকি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ নাকি দক্ষিণবঙ্গ, ধারণা আছে কিনা আপনাদের? দেখি অ্যান্সার করেন, এটা দ্রুত অ্যান্সার করেন দেখি। এই বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বুঝায়? দেখি কে অ্যান্সার করতে পারেন। বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বুঝায়? বাংলার একটা প্রাচীন অঞ্চল, কিন্তু এটা এটা বাংলাদেশের কোন অঞ্চলে? যে উত্তর অঞ্চলে, হ্যাঁ ঠিক বলেছেন। এটা হচ্ছে বাংলার উত্তর অঞ্চলে এই বরেন্দ্র অঞ্চলটাকে নির্ধারণ করা হয়েছে। তাহলে বরেন্দ্র অঞ্চল উত্তর অঞ্চল বলতে কোথায়? যেমন রাজশাহী অঞ্চলটি, ঠিক আছে, এই যে রাজশাহী, তারপরে হচ্ছে রংপুর, রাজশাহী এবং রংপুর এই অঞ্চলটি বরেন্দ্র হিসেবে পরিচিত। তাহলে রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোই হলো বরেন্দ্র হিসেবে পরিচিত। তাইলে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, অনেকে পশ্চিমবঙ্গ দিয়ে দিবে, কিন্তু পশ্চিমবঙ্গ ভুল হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ ভুল হবে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল পড়েছে, কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নটা, তাই এটা আমরা উত্তরবঙ্গকেই অ্যান্সার দিব। ঠিক আছে, উত্তরবঙ্গকে আমরা অ্যান্সার করব। তারপরে আমরা একটু দেখে নেই পরের প্রশ্ন, সমতট জনপদ কোথায় অবস্থিত? আচ্ছা, সমতট বলতে এটা কি রাজশাহী অঞ্চলকে? না, একটু আগে আমরা বলেছিলাম রাজশাহী বলতে হচ্ছে বরেন্দ্র, তাই না? তার মানে হলো রাজশাহীটা বরেন্দ্র যেহেতু, তার মানে রাজশাহী উত্তর হচ্ছে না। তাহলে কি সিলেট? না, সিলেটটা হচ্ছে হরিকেল। তাহলে হরিকেল অঞ্চলটা ছিল, মানে সিলেট অঞ্চলটা ছিল হরিকেল নামক জনপদে, আর ঢাকা ছিল বরেন্দ্র বঙ্গের অধীনে। তার মানে একটা থাকে বাকি, সেটা হচ্ছে কুমিল্লা। সুতরাং কুমিল্লাই এখানে সঠিক অ্যান্সার, যে সমতট জনপদের অবস্থান। তাহলে সমতট এই জনপদটা, এটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে এবং নোয়াখালী অঞ্চলে। এই সমতট অঞ্চলের মধ্যেই কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে, যেমন ময়নামতি, আপনারা নাম শুনেছেন ময়নামতি। তারপরে এখানে কি আছে? এখানে আছে প্রাসাদ টিলা, এগুলা হচ্ছে তার নিদর্শন, ময়নামতি। তারপর প্রাসাদ টিলা, এগুলা সমতটের নিদর্শন। তারপর হচ্ছে আনন্দ বিহার, এই যে আনন্দ বিহার, এটাও কিন্তু সমতটেরই একটি অংশ। তারপরে
দেখেন এখানে কি ছিল, এখানে ছিল ত্রিপুরা। ভারতের যে ত্রিপুরা রাজ্যটি, এই ত্রিপুরা রাজ্যটা কিন্তু এই সমতট নামক জনপদের অধীনে ছিল, যার বর্তমান নাম কি কুমিল্লা। এই কারণে তো বলা হয় কুমিল্লার প্রাচীন নাম কি, সেটা হচ্ছে ত্রিপুরা। কুমিল্লার প্রাচীন নামে হলো এই ত্রিপুরা। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে শালবন বিহার। তাহলে শালবন বিহারটা কোথায়? এটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে। মনে রাখতে হবে যখন বলা হবে শালবন বিহার তখনই কেবল কুমিল্লা হবে। শালবন বিহারটাই হচ্ছে কুমিল্লাতে, কিন্তু শুধু শালবন যদি বলা হয়, সতর্ক, যদি বলা হয় শুধু শালবন, তাহলে এই শালবন বললে গাজীপুরে হবে। তাহলে প্রশ্নটা দেখেন কয়েকভাবে আসতে পারে আপনাকে কনফিউজড করার জন্য। তাহলে শালবন এটা হচ্ছে গাজীপুরে, যখন বলা হবে শালবন বিহার তখন হবে কুমিল্লায়। তাহলে একটা হচ্ছে শালবন আর একটা হচ্ছে শালবন বিহার, এই দুইটা দুই জিনিস কিন্তু। আমার এসএসসি বিজ্ঞান ছিল, এইচএসসি কমার্স। আচ্ছা, তাহলে কমার্সের উপরে আপনার প্রশ্ন হবে ভাই। ঠিক আছে, কমার্সের উপরেই আপনার এই প্রশ্ন হবে। ঠিক আছে, স্কুল 2 তে আপনি অ্যাপ্লাই করবেন, স্কুল 2 তে। আচ্ছা, তাহলে শালবন আমাদের গাজীপুর, ঠিক বলছেন, সেতু সরকারের বাড়ি হচ্ছে গাজীপুরে। ক্লাসের সময় জানার ছিল। আচ্ছা, আমাদের প্রতিদিনের যেই ক্লাসগুলো, আমরা আমাদের নির্ধারিত একটা ক্লাস হয়, সেটা হচ্ছে একবারে সন্ধ্যা 6টায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে রাত 9টা থেকে। এই দুইটা হচ্ছে একবার নির্ধারিত ক্লাস। আর আমাদের এখানে যে ক্লাসগুলো হয়, মানে ফ্রি ক্লাসগুলো, সেটা সাধারণত আমরা এক সময় এক একটা সময় নেই আর কি, ফ্রি ক্লাস। আর ফ্রি ক্লাসের মধ্যেই আমরা অফার দিয়ে থাকি আমাদের ভাই বোনরা যাতে ভর্তি হয়। আমাদের এখানে সারাদিনই ক্লাস হয়, তবে আপনারা যারা ভর্তি হবেন তাদের জন্য আমরা দুইটা টাইম নির্ধারণ করেছি, একটা হচ্ছে 3টা আর একটা হচ্ছে রাত 9টা। অনেক ভাই বোন আছে নিবন্ধনে ভর্তি হবে আশা আছে এবং ভর্তিও হয়। এখন অন্যান্য জায়গায় যেহেতু তারা চাকরি করে, সুতরাং তারা কেমনি ক্লাসগুলো করবে, এই জন্য রাত 9টায় নেয়। তাহলে সারাদিন চাকরি করলো আর রাতে ফ্রি থাকে, তখন হচ্ছে ক্লাসগুলো করতে পারে। সুতরাং রাতের ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন নিশ্চিন্তে, রাতের ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। আর যদি আপনারা ভর্তি হন, ভর্তি হতে এই নাম্বারে আপনারা বিকাশ অথবা নগদ থেকে 1199 টাকা পাঠাবেন। আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। 01767 265758 এই নাম্বারে বিকাশ নগদ করলে আমরা অ্যাড করে দিচ্ছি। আসেন 7 নম্বর প্রশ্ন। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্ব অংশে অবস্থিত ছিল? পূর্ব অংশে কোনটা ছিল? তাহলে এই জন্য মানচিত্র দরকার। হ্যাঁ, মানচিত্র থেকে এগুলা পড়লে আর ভুলে না। এটা কি হরিকেল, সমতট, বরেন্দ্র নাকি রারো? তাইলে মনে রাখবেন রারো এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, শুধু এটা হবে না। বরেন্দ্র এটা হচ্ছে উত্তরবঙ্গে, তার মানে হবে না। সমতট এটা হচ্ছে কুমিল্লা, নোয়াখালীর মধ্যখানে, এটা হবে না। একবার পূর্বে যেটা সেটা হচ্ছে সিলেট, চট্টগ্রাম, তার মানে এই সিলেটের হরিকেল এটা হচ্ছে পূর্ব অংশে ছিল। তাহলে কার কারটা হয়েছে বলেন, লেখেন ইয়েস। স্যার নিবন্ধনে কারা অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা, নিবন্ধনে যাদের সার্টিফিকেট আছে, মিনিমাম এইচএসসি সার্টিফিকেট আছে ইন্টারমিডিয়েটের, তারা আবেদন করতে পারবে। যারা ডিপ্লোমা করেছে, ডিগ্রি করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, তারা নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবে, অথবা ফাজিল পাস করেছে। মিনিমাম ফাজিল পাস যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাসগুলো আমরা এখান থেকে পরিচালনা করব, আপনারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো যেটা বললাম সেটা হচ্ছে প্রাচীন বাংলার পূর্ব অংশে অবস্থিত হচ্ছে হরিকেল। হরিকেল, ঠিক আছে। আবার একটু স্মরণ করে দিচ্ছি, যারা আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান, লাইভ চলাকালীন সময়ে আপনি যদি ভর্তি হন, তাহলে আপনি 1199 টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে দেন। আমরা বিকাশ অথবা নগদে আপনি যদি পাঠান, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করছি। একটু বলে রাখি, আপনার প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। ঠিক আছে, রেকর্ড ক্লাস থাকবে, নো টেনশন। আপনি যদি লাইভ ক্লাস না করতে পারেন, রেকর্ড ক্লাসগুলো আপনি টেনে টেনে করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, একটা লাইভ ক্লাসে যুক্ত হয়ে
আপনার প্রশ্নগুলো করে ফেলবেন। ঠিক আছে? আর অবশ্যই যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের ক্লাসটা হবে সিক্রেট। ঠিক আছে? তাদের সিক্রেট ক্লাস হবে, সব পাবলিক হবে না। আমরা হয়তো 2-1টা ক্লাস পাবলিক করব, মানে এভাবে লাইভে নিব, কিন্তু সব ক্লাস লাইভে না। যারা সিক্রেটে গ্রুপে থাকবেন তাদের আলাদা সিক্রেট গ্রুপে হচ্ছে আপনার ক্লাসগুলো হবে। কেমন? তো এই হচ্ছে বিষয়। সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ, এই 4টা বিষয়ের ক্লাসই আমরা করাবো। আচ্ছা, তো এই প্রশ্নের উত্তর দেন। ঠিক আছে? প্রশ্নের উত্তর দেন। আর যারা যারা ভর্তি হতে চান এই লাইভ চলাকালীন সময়ে, তারা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠাবেন। বিকাশ অথবা নগদে পাঠায়া আপনি স্ক্রিনশট দেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর এখানে লিখবেন পেমেন্ট ডান। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, নরসিংদী, নাকি ময়মনসিংহ, জামালপুর? আচ্ছা, কলেজ মাস্টার্স বাদে কি নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হওয়া যায়? জি। কলেজে মাস্টার্স বাদে আপনি, হ্যাঁ, মাস্টার্স করা লাগে না নিবন্ধনের জন্য, অনার্স হলেই যথেষ্ট, অথবা ডিগ্রি হলেই যথেষ্ট। ঠিক আছে? একবার মাস্টার্স হইতে হবে, ব্যাপারটা এমন না। সাবজেক্টিভ যে এক্সাম হবে ওইগুলো কি পড়াবেন? জি, আমরা কিছু কিছু সাবজেক্ট আমরা এখানে পড়াবো, যেমন বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে গণিত, হ্যাঁ, বিজ্ঞান, এই বেসিক কিছু বিষয় আমরা এখানে পড়াবো ইনশাল্লাহ। এটার জন্য আমরা হচ্ছে এটা ম্যারাথন ক্লাস, ওই ম্যারাথন ক্লাসগুলো যার যে সাবজেক্ট ওই সাবজেক্টের স্টুডেন্টরা এখানে করতে পারবে ক্লাসগুলো। ঠিক আছে? আর জেনারেলের জন্য, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথের জন্য আমাদের এখানে আমরা ভর্তি করেই আমরা ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে? ইভেন যারা ভর্তি হচ্ছেন বিভিন্ন সাবজেক্টের, তাদের ক্লাসগুলো আমরা আলাদা টিচার দিয়ে নেয়াবো, আপনি যেই সাবজেক্টেরই হন। এটার জন্য কোনো টেনশন করার কারণ নাই। আচ্ছা, যেটা বলছিলাম, প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? সেটা হচ্ছে কুমিল্লা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও নরসিংদী, ময়মনসিংহ ও জামালপুর। আমরা একটু আগে বলেছিলাম কুমিল্লা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বরিশাল তো না। বরিশাল হলো চন্দ্রদ্বীপ নামক জনপদের অধীনে। এই যে চন্দ্রদ্বীপ, তার অধীনে ছিল হচ্ছে বরিশাল নামক জনপদটি। তার মানে এটা হচ্ছে না। এবার আসো, কুমিল্লা, নোয়াখালী, এটা কি হতে পারে? জি, এটা হতে পারে। এ কুমিল্লা এবং নোয়াখালী, এটা হচ্ছে সমতট নামক জনপদে ছিল। তাহলে দেখেন, এই প্রশ্নটা 2টা নিবন্ধন পরীক্ষাতে এসেছে, 11তম, 14তম, 2টা নিবন্ধন পরীক্ষাতে এসেছে। আজকে আমাদের এই নিবন্ধনের মানে প্রশ্নগুলো আমরা সলভ করাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের দেখছেন, আমাদের দেখতে থাকেন। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি এবং কিছু ব্যাখ্যা সহকারে দিচ্ছি, এগুলো অনেক কাজে দিবে। বাংলাদেশের প্রাচীন নগর কেন্দ্র কোনটি? দেখেন, এই প্রশ্নটা কিন্তু 1 নাম্বার প্রশ্নে এসেছিল। দেখেন নিবন্ধন পরীক্ষাতে কত ঘুরায়া পেঁচিয়া প্রশ্ন আসে। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? ময়নামতি, নাকি পাহাড়পুর, মহাস্থানগড়, নাকি সোনারগাঁও? তাহলে প্রাচীনতম নগর কেন্দ্র, নগর নগর, তাহলে সোনারগাঁও, ইয়েস, মহাস্থানগড়। আচ্ছা, তাহলে প্রাচীন নগরগুলোর মধ্যে এখানে আসলে ময়নামতি অত প্রাচীন, পাহাড়পুর অত প্রাচীন না। তার চেয়েও সবচেয়ে প্রাচীন যেটি, সেটা হচ্ছে মহাস্থানগড়। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, বাংলার প্রাচীনতম যে জনপদ, সেটা হচ্ছে পুন্ড্র। আর এই পুন্ড্র নামক জনপদের রাজধানী কোনটি? সেটা হচ্ছে মহাস্থানগড়। সুতরাং এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে, এটাই সঠিক অ্যান্সার হবে। আপনারা অনেকে ক দিচ্ছেন, তাই না? প্রাচীনতম নগর কেন্দ্র, হ্যাঁ, মহাস্থানগড় যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন, 10 নং প্রশ্ন। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকদের নাম নাম কি? শাসকের নাম কি? প্রাচীন বাংলার প্রথম শাসক কে ছিল? কনিষ্ক, শশাঙ্ক, ধর্মপাল, নাকি গোপাল? আমি বলেছিলাম বাংলার প্রথম রাজা কে ছিল। বাংলার প্রথম রাজা বা প্রাচীন বাংলার রাজা, বাংলার প্রথম রাজা
বাংলার প্রথম রাজা। আবার ওনার আরেকটা উপাধি আছে, ওনাকে বলা হয় সপ্তম শতকের স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি। তাহলে সপ্তম শতকের স্বাধীন নরপতি অথবা বাংলার প্রথম রাজা যিনি, তিনি কে বলেন তো? তিনি হচ্ছেন এই যে শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্কই হলো বাংলার প্রথম স্বাধীন রাজা। কার কারটা হয়েছে বলেন? কার কারটা হয়েছে? গুড, জি হোসেন আহমেদ, আপনারটা হয়েছে। তাহলে আমরা দেখলাম এই যে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি, তিনি শশাঙ্ক। ঠিক আছে, এই শশাঙ্ক বাংলাকে দুইটা রাজ্যে ভাগ করেছিল। একটা হচ্ছে গৌড় রাজ্য, আর একটা হচ্ছে বঙ্গ রাজ্য। এই দুইটা রাজ্যে বাংলাকে ভাগ করে ফেলা হয়েছিল। ঠিক আছে, আর গোপাল, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, একজন শক্তিশালী শাসক ছিল। ধর্মপাল গোপালের ছেলে ছিল। তার মানে এই দুইজন পাল বংশের ছিল। পাল বংশ, এই পাল বংশের কয়জন? এই দুইজন ছিল। এবং বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল বংশ। ঠিক আছে, আর কনিষ্ক এটার সাথে সম্পৃক্ত নয়। এবার আসেন পরের প্রশ্নে আমরা একটু দেখে নেই। পরের প্রশ্নটা একটু দেখে নিই আমরা। আর তার আগে একটু বলে রাখি, আপনাদের যারা যারা ভর্তি হবেন তারা কিন্তু 1199 টাকা দিয়ে এই মুহূর্তে ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান। শেষে ভর্তি হয়ে আগে কুল কিনারা পাবেন না আপনি। ঠিক আছে, শেষে ভর্তি হয়ে আপনি তত ভালো করতে পারবেন না। আচ্ছা, পরের প্রশ্ন আসি আমরা। দেখি, প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন ধর্মপাল নাকি লক্ষণ সেন, শশাঙ্ক নাকি ইলিয়াস শাহ? তাহলে প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে মানে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই অ্যান্সার করে ফেলবে ইলিয়াস শাহ, কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অ্যান্সারটা হবে শশাঙ্ক। অ্যান্সারটা শশাঙ্ক। কেন? কারণ জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য, এই রাজ্য প্রতিষ্ঠা। যদি বলা হতো সকল প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে বাংলা নাম দিয়েছেন কে? প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে বাঙালি বা বাংলা নামকরণ করেন কে? তিনি হচ্ছেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ এই প্রথম বাংলা নাম হয় এই অঞ্চলের। ঠিক আছে, প্রথম বাংলা নাম হয়, এর আগে বাংলা নাম ছিল না। তো এই ইলিয়াস সেই কাজটা করেছেন, জনপদগুলোকে একত্রিত করে বাংলা নাম দিয়েছেন। এই কারণে সম্রাট ইলিয়াস শাহকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। তাহলে বাঙালি জাতির প্রথম জনক যিনি, তিনি হচ্ছেন এই সম্রাট ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ এর একজন নাতি ছিল, ওনার নাম হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। মনে রাখবেন, এই সে গিয়াসউদ্দিন আজম শাহ যিনি বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন। একটু নোট করে নেন, গুরুত্বপূর্ণ তথ্য।
আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে গৌড় রাজ্য কে নামকরণ করলেন? তিনি হচ্ছেন শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্ক গৌড় এবং বঙ্গ এই দুইটা রাজ্যে ভাগ করেছিলেন আমার এই বাংলাকে। তখন তো বাংলা একটা ছিল, পশ্চিম বাংলা আর একটা হচ্ছে পূর্ব বাংলা। এটাকে এখন আলাদা করা হয়েছে। ঠিক আছে, আলাদা করা হয়েছে এই দুই বাংলাকে। আগে একসাথেই ছিলাম আমরা। তারপরের প্রশ্ন আমরা একটু দেখে নেই। পরের প্রশ্ন, এখানে আসেন, নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? এটা দেখেন 12তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 তে এসেছে। স্কুল 2 এটাতে অ্যাপ্লাই করে অনেক অনেক ভাই বোন, খুব সহজে অ্যাপ্লাই করা যায়। আপনাদেরকে এই সম্পর্কে আমি বলবো। তো নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছেন আমার এই বাংলাকে? এটা কি পাল বংশ নাকি সেন বংশ, সুলতান বংশ নাকি কোনোটি নয়? দেখি অ্যান্সার করেন তো, অ্যান্সার করেন দেখি কে কে এটা অ্যান্সার করতে পারেন। আচ্ছা, আমাদের মহিউদ্দিন, এমডি মহিউদ্দিন সঠিক বলেছেন। তারপরে তাসলিমা আক্তার সঠিক বলেছেন। হানজালা হাফিজ আপনি সঠিক বলেছেন। তাহিরা ইসলাম খান সঠিক হয়েছে। আনসার আলী, তারপরে রয় মৃন্ময় মিনময় রায় আপনারা সঠিক হয়েছে। সুবর্ণ শেখ, তারপর হচ্ছে শিলমন জান্নাতি আপনারা সঠিক হয়েছে। সুবর্ণ শেখ, সুবর্ণ সুখ, জাকির হোসেন পাটোয়ারি, তারপর হচ্ছে মারিয়ান আফরিন, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ইসলাম, বিপ্লব ঢালি, তারপর হচ্ছে শিপলু, রুবনা রিদি আপনারটা হয়েছে। সোনিয়া সোনিয়া আপনারটা হয়েছে। স্যার আমি মাদ্রাসা থেকে ফাজিল কামিল করেছি হাদিসের উপর, আবার রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স করেছি। আচ্ছা, আপনি যখন অ্যাপ্লাই করবেন ওই অ্যাপ্লাইয়ের সময় আপনি যে সাবজেক্টটা দিবেন ওই সাবজেক্টের উপর আপনার প্রশ্ন দিবে। আপনি এখন যদি অনার্স মাস্টার্স করেছেন, এটা হচ্ছে জেনারেল থেকে, তাহলে জেনারেল দিয়ে জেনারেল সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই যদি করেন তাহলে জেনারেল থেকে আপনার এই কি হবে, আপনার প্রশ্নগুলো হবে। আর যদি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে মাদ্রাসার প্রশ্ন হবে আপনার। কিন্তু এগুলো সব জায়গায় বলতে যাবেন না। আপনি একসাথে দুইটা করা তো অপরাধ। আপনি দুইটা একসাথে কেমনে করলেন? আগে পরে করতে করতে পারেন। তারপরে হচ্ছে তানজিনা মাহফুজ রোকসানা আক্তার সঠিক বলেছেন। তাহলে 400 বছরের মতো শাসন করেছে যারা, তারা হচ্ছে পাল বংশ। এই পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল, তাই না? পাল বংশ এমন একটা রাজবংশ, এই বংশটা মানুষ খুব পছন্দ করত। পাল বংশটা, এই বংশের শেষ রাজা যিনি, ওনার নাম হচ্ছে মদন পাল। এই মদন পালের মদনামির জন্য 400 বছরের ইতিহাস শেষ হয়ে যায়। কিন্তু পাল আমলে কিছু আউটপুট আমরা পেয়েছি। আউটকাম কি? আউটকামগুলোর মধ্যে সেটা হচ্ছে চর্যাপদ রচিত। চর্যাপদ রচিত হয় এই আমলে, অর্থাৎ বাংলার যে প্রাচীন যুগ 650 থেকে শুরু হয়েছে, তখন থেকে মূলত পালরাস ক্ষমতায় ছিল। ঠিক আছে, চর্যাপদ রচিত পাল যুগে। ঠিক আছে, পাল যুগে হলো চর্যাপদ রচিত হয়েছিল, এটার আউটকাম। আর এই পালরা কি ছিল? পালরা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্মের অনুসারী এই পালরা ছিল। তাদের সময় বাংলা চর্চা শুরু হয়। ইভেন চর্যাপদ যারা যারা রচনা করেছে তাদেরকে সহ্য করতে পারেনি এদেশের হিন্দু মহল। তারা তাদেরকে চর্যাপদ রচয়িতা যারা, তাদের হাত কেটে দিতেন, কান কেটে দিতেন। ফলে চর্যাপদ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তাই এই চর্যাপদ পরে পাওয়া যায় 1907 সালে। 1907 সালে কাঠমান্ডুতে পাওয়া যায়। কাঠমান্ডুতে আবিষ্কার। ঠিক আছে, নেপালের
রাজদরবারের কাঠমান্ডুতে মূলত হলো এই চর্যাপদটা পাওয়া গিয়েছিল। ঠিক আছে, যেটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন একটা বই। যদি বলা হয় যে বাংলার প্রাচীন বই কোনটি, তাহলেও কিন্তু এই চর্যাপদ হবে, যে চর্যাপদ রচিত হয়েছিল পাল যুগে। চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল? এটা হচ্ছে পাল যুগে রচিত হয়েছিল। এই হচ্ছে বিষয়। তারপরে দেখি পরের প্রশ্ন, যে ঢাকার দোলাইখাল কে খনন করেন? ঢাকার শহরে আগে প্লাবিত হয়ে যেত। এই ঢাকার শহরে নর্দমা বা বুড়িগঙ্গার পানি এসে ঢাকার শহর তলিয়ে যেত। ঢাকার শহরের পানি ঠেকানোর জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়, এটাকে বলা হয় ধোলাই খাল। এই ধোলাই খাল খনন করেছেন কে? ঈশা খাঁ? না। মুর্শিদ কুলি খান? না। সরফরাজ খাঁ? না। ইসলাম খান। ইসলাম খানকে আমার এই বাংলার সুবেদার নিয়োগ দেওয়া হয় 1608 সালে। তিনি এসে দেখলেন যে বাংলার হাল হাকিকত খুবই খারাপ। তখন তিনি বাংলার রাজধানী দিলেন 1610 সালে ঢাকাকে। ঢাকাই হচ্ছে রাজধানী হয়। আবার এই তিনি মূলত হচ্ছে একটা খাল খনন শুরু করলেন, সেটা হচ্ছে এই ধোলাই খাল। ধোলাই খালটা খনন করলেন কে? সেটা হচ্ছে ইসলাম খান, এই 1610 সালে। ঠিক আছে, 1610 সালে ধোলাই খাল খনন করলেন ইসলাম খান। ইসলাম খান হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলার প্রথম সুবেদার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রথম সুবেদার কে, তাহলে বাংলার প্রথম সুবেদার যিনি, তিনি হলেন ইসলাম খান। বাংলার প্রথম সুবেদার যিনি, তিনি হচ্ছেন ইসলাম খান। ঠিক আছে, এবং ইসলাম খানই যে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করেন। ঢাকাকে রাজধানী ঘোষণা, তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন কে? ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন ইসলাম খান। আবার ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর, তাহলে ঢাকার নামকরণ হয় কি নামে? জাহাঙ্গীরনগর নামে। ঢাকার নামকরণ হয় জাহাঙ্গীরনগর নামে। ঠিক আছে, এটা কে করলেন? সেটা হচ্ছে ইসলাম খানই করলেন। বাংলার সুবেদার ইসলাম খান, তিনি ঢাকার নাম দিয়েছিলেন তার যিনি গুরু ছিলেন সম্রাট জাহাঙ্গীর, তার নাম অনুযায়ী। জি, আমরা ভর্তি নিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই অবশ্যই আমাদের 19তম নিবন্ধন কোর্সে আমরা লাইভ চলাকালীন সময় 1100 টাকায় ভর্তি নিচ্ছি। 1100 টাকায় এই যে নাম্বারটিতে টাকা পাঠাবেন। দেখেন, নাম্বার ভুল করেন না। আমাদের এখানে আপনি বাংলার কমপ্লিট একবার বেসিক থেকে বাংলা পড়াবো আমরা। ঠিক আছে, বাংলাটা একবার বেসিক গ্রামার ধরে 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 আপনাকে পড়াবো, বানান সহকারে শিখাবো। ইংলিশটাও সেম অবস্থা। ইংলিশটা সাইদুল স্যার ক্লাস নেন, আপনারা জানেন সাইদুল স্যার বাংলাদেশে একজন প্রসিদ্ধ টিচার। ইভেন তিনি সহজভাবে বুঝান, খুব সহজভাবে উপস্থাপন করেন। ঠিক আছে, বাংলাদেশে এই প্রথম আমি এত সহজে বুঝাতে দেখেছি। ইংলিশটা হচ্ছে সাইদুল স্যার সরাসরি পড়ান, আর জিকেটা আমিই নিচ্ছি, আমি সাধারণ জ্ঞানটা পড়াবো। ম্যাথের আমাদের রবিন স্যার আছেন, খুব টেকনিক দিয়ে দিয়ে পড়ায় আপনাদের। ঠিক আছে, যারা সিক্রেট গ্রুপে রবিন স্যারের ক্লাস করেছেন তারা জানেন উনি খুব টেকনিক অ্যাপ্লাই করে। তো বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই সাবজেক্টগুলো আমরা হচ্ছে আমাদের এখানে আপনাকে প্রিপারেশন নেওয়াবো। আর এখানে 100-র উপরে ক্লাস পাবেন আপনি 19তম নিবন্ধনের জন্য। 100-র উপরে, আমরা তো জাস্ট বলেছি 100-র উপরে, এখানে 200 ক্লাস পেয়ে যাবেন আপনি। লাইভ ক্লাসে আপনি 100টা পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা ক্লাস আপনার রেকর্ড থাকবে। পরীক্ষা দিতে পারবেন এবং রেকর্ড থাকবে, আপনি চাইলে টেনে টেনে পরেও দেখতে পারবেন। তো আমাদের এই লাইভ চলাকালীন সময় আপনি ভর্তি হয়ে যান। জাস্ট 1199 টাকা কোরবানি করার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারের সেরা একটা জার্নি শুরু করলেন ইনশাল্লাহ। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। আপনারা যারা ভর্তি হবেন, এই যে উপরে দেওয়া নাম্বারটি, আগের নাম্বারে এটা 01767265758, এই নাম্বারে আপনারা বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। নট ক্যাশ আউট, এটা সেন্ড মানি।
আচ্ছা, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন? ইসলাম খান, শায়েস্তা খান, ঈশা খান, মীর জুমলা। চট্টগ্রামের নাম অনেকবার পরিবর্তন হয়েছিল। সপ্তগ্রাম নাম ছিল, চট্টলা নাম ছিল, তারপরে হচ্ছে পোর্টু গ্রান্ডে নাম ছিল, এরকম নাম ছিল, পোর্টু পোর্টু গ্রান্ডে পোর্টু গ্রান্ডে এরকম নাম ছিল এই চট্টগ্রামের। ঠিক আছে, তাহলে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন? এটা কি ইসলাম খান নাকি শায়েস্তা খান, ঈশা খান নাকি মীর জুমলার, কে রেখেছিলেন? তো এই পোর্টু গ্রান্ডের নাম রেখেছিলেন পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজরা নামকরণ করেছিলেন পোর্টু গ্রান্ডে। এই পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শায়েস্তা খান। অর্থাৎ পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে শায়েস্তা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের শায়েস্তা খান, যিনি বাংলার শ্রেষ্ঠ সুবেদার হিসেবে পরিচিত। তাহলে শ্রেষ্ঠ সুবেদার, একটি রাজ্যের বা সুবার যিনি প্রধান তাকে সুবেদার বলা হয়। এটা রাষ্ট্রের যিনি প্রধান বা রাজ্যের যিনি প্রধান তাকে সুবেদার বলা হতো। এখন যেমন মুখ্যমন্ত্রী বলা হয় রাজ্যের প্রধানকে। আচ্ছা, তাহলে এই শায়েস্তা খান যিনি হলেও চট্টগ্রামের নাম ইসলামাবাদ রেখেছিলেন। এরকম প্রাচীন নামগুলো আসে। খলিফাতাবাদ, এর বর্তমান নাম কি? নাসিরাবাদ, এটার বর্তমান নাম কি? তারপরে হচ্ছে সুধারাম বা ভুলুয়া, এটার বর্তমান নাম কি? এরকম প্রাচীন নাম থেকে বর্তমান নাম জানতে চাওয়া হয়, আবার বর্তমান নামগুলো দিয়ে প্রাচীন নাম জানতে চাওয়া হয়। প্রশ্ন আসবে, ঢাকার প্রাচীন নাম কি? ঠিক আছে, এই জন্য আপনাকে প্রাচীন নামগুলো ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, টানা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, যদি আপনি একটা টপিক বাদ দিয়ে দেন, এখন আসলে আপনি কোনটা বাদ দিবেন, কোনটা গুরুত্ব দিয়ে পড়বেন, এটা তো অনেকে বুঝেন না, তাই না? বুঝলে তো আর দরকারই ছিল না। যেহেতু বুঝেন না, সেজন্য আপনাকে যে বুঝে তার কাছে যেতে হবে। আমরা আপনাকে এই সহায়তাটা করতে চাই। ঠিক আছে, আমরা আপনাকে এই সহায়তাটা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে শুরু করেন, আপনি আমাদের কোর্সে ভর্তি হন। আমরা ইনশাল্লাহ আপনাকে এই টপিকগুলো কোনগুলো কোনগুলো গুরুত্ব, কোনগুলো গুরুত্ব না, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। যেহেতু আপনি আমাদেরকে টাকা দিচ্ছেন, আমাদের এখানে ভর্তি হয়েছেন, আমাদের তো একটা দায় আছে। এই দায় থেকে আমাদের এখানে এক ঝাঁক বিসিএস ক্যাডার, নন ক্যাডার, ওনারা সারাদিন গবেষণা করে শুধু আপনাদের প্রশ্ন তৈরি নিয়ে, বই লেখা নিয়ে, তারপরে আপনাদের ক্লাস রেডি কিভাবে করতে হয়, আপনাদের কিভাবে প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে হচ্ছে শুধু গবেষণা চলে। ঠিক আছে, নো টেনশন, আপনি সেরা একটা জায়গাতেই আপনি নিজেকে যুক্ত করতে যদি চান এখানে করতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা পরের প্রশ্নে একটু দেখি কি আছে লেখা। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল? একটু আগে আমি বলেছিলাম ঢাকায় যখন বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে, তখন বাংলার যিনি সুবেদার ছিলেন তিনি হচ্ছেন ইসলাম খান, তাই না? তিনি হচ্ছেন আমাদের ইসলাম খান। স্যার, আমি মাস্টার্স করব কিনা ডিপ্রেশনে আছি। আমি একটা প্রাইভেট স্কুলে জব করি, সামনে নিবন্ধন দিব, আবার জবটাও ছাড়তে পারছি না। আচ্ছা দীপু ভাই, আপনাকে আমি একটা পরামর্শ দেই, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তার মানে এই না আপনার পজিশন নষ্ট করে ফেলবেন। যদি আপনি যেখানে আছেন সেটা সুনামধন্য কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, আপনাকে ওই চাকরিটা ছাড়ার কোনো দরকার নেই আপনার। ঠিক আছে, এখন আইসা অফলাইনে আপনি ক্লাস করবেন, লাইব্রেরিতে বসে থাকবেন, ঠিক আছে, এরকম সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন, কিন্তু ওই জবটা আপনার ছাড়া দরকার নাই। 19তম নিবন্ধনও হবে, চাকরিটাও ঠিক মতো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জোর করতে যায়েন না। ঠিক আছে, সব ছাইরা দিবেন। হ্যাঁ, ছাড়া ভালো, ছাড়া ব্যতীত আপনি নতুন কিছু করতে পারবেন না। কিন্তু আপনার স্কিল যেখানে আছেন সেটা যদি ভালো হয়ে থাকে, নাম করা কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, ভালো পজিশন যদি থাকে, তাহলে আপনি কেন ছেড়ে দিবেন? এটা ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই।
ঠিক আছে, আমাদের সাথে থাকেন, আমরা রেকর্ড ক্লাসগুলো আপনাকে দিব, আপনি ফ্রি টাইমে রেকর্ড ক্লাসগুলো কইরেন। তাইলে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু দেখি। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 18তম নিবন্ধনের প্রশ্ন। বঙ্গভঙ্গ রদ হয় 1905 সালে। না, 1905 সালে মূলত বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ হয় আন্দোলনের কারণে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়েছিল? বাতিল হয়েছিল। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মাটি বাংলার জল গান লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল, বাংলার জল এই গান এটা রচিত হলো। তারপরে বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হলো আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি রচিত হলো। তারপরে রাখি বন্ধন অনুষ্ঠান চালু হলো। রাখি বন্ধন, রাখি বন্ধন অনুষ্ঠান চালু। রাখি বন্ধন অনুষ্ঠান চালু হলো কেন? রাখি বন্ধন অনুষ্ঠানটা চালু হলো এই বঙ্গভঙ্গ এর প্রতিবাদে। ঠিক আছে, ব্রিটিশরা দুইটা অঞ্চলে বিভক্ত করে ফেললো শাসন কার্য পরিচালনার সুবিধার্থে। শাসন কাজ পরিচালনার সুবিধার্থে দেখা যাচ্ছে যে ব্রিটিশরা দুইটা বঙ্গে ভাগ করে ফেললো, পশ্চিমবঙ্গ আর হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম, এই দুইটা। তাইলে দুইটা বঙ্গে বিভক্ত হয়ে পড়ে। একটা বঙ্গের নাম হয় পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এই একটা অঞ্চল। আর একটা হচ্ছে পূর্ববঙ্গ প্লাস আসাম। তাহলে পূর্ববঙ্গ এবং আসাম এটা, আরটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয় ঢাকা। এই হচ্ছে বিষয়, ঢাকা আর হচ্ছে কলকাতা। তো এই ঢাকা হচ্ছে রাজধানী। এটা কত সালে হয়েছিল? 1905 সালে। তাই আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় কত সালে? ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়েছিল 1900 কত সালে? 5 সালে। ঠিক আছে, 1905 সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়েছিল। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাইলে বঙ্গভঙ্গ বাতিল হয়েছে। বঙ্গভঙ্গ বাতিল হয়েছে কবে? সেটা হচ্ছে 1911 সালে। জি, আপনি যুক্ত হতে যাচ্ছেন তাই তো? কোথায় যুক্ত হতে? কোর্সে। আচ্ছা, কোর্সে যদি যুক্ত হতে চান এই যে নাম্বার দেয়া আছে এখানে, 1199 টাকা সেন্ড করবেন। ঠিক আছে, 1199 টাকা আপনি আমাদের সাথে যদি যুক্ত হতে চান 1199 টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেবেন। তাহলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। আমি লাইভ কেটে দিলে 3000 টাকা লাগবে। লাইভ কেটে দিলে 3000। লাইভ চলাকালীন সময়ে আমরা নিচ্ছি মাত্র কত? আমরা নিচ্ছি 1199 টাকা। আর যখন লাইভ কেটে দিব তখন আপনাকে এই 3000 টাকা দিতে হবে। এখন কিন্তু 3000 টাকা দিতে হচ্ছে না, জাস্ট 1199 টাকা এই নাম্বারে আপনি হচ্ছে পাঠাবেন। এখানে আপনার নিবন্ধন, এটা সম্মানের চাকরি, মনে রাখবেন। নিবন্ধন সার্টিফিকেটও যদি আপনার কাছে থাকে আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ, একটু ভালো নাম্বার যদি উঠাতে পারেন। আর যারা হচ্ছে যে ধরেন স্কুল কলেজে প্রভাষক হিসাবে বা সহকারী শিক্ষক হিসাবে চাকরি করে, খুব আরামের একটা চাকরি এবং খুব সম্মানের একটা চাকরি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এলাকাতে থেকে আপনি চাকরিটা করতে পারছেন। ঠিক আছে, নাম্বার একটু ভালো হলে আপনি চয়েস দিবেন আপনার এলাকাতে বললো। আর বড় বড় যে চাকরিগুলো আপনি করছেন, ধরেন ব্যাংকে অথবা আপনি কোনো ইউনিভার্সিটিতে অথবা কোনো বিদ্যুৎ অফিসে, হ্যাঁ, বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো, সেখানে আপনি যুক্ত হবেন, চাকরিতে জয়েন করবেন। আপনার পোস্টিং পড়বে সে খাগড়াছড়ি, আপনার পোস্টিং অনেক দূরে পড়তে পারে, সে রংপুরে, সে রাজশাহী, বরিশাল, অনেক দূরে দূরে পড়ে আপনার জন্মস্থান থেকে। কষ্ট হয়ে যায়, আপনার সেট আপটা পুরো চেঞ্জ হয়ে যায়। কিন্তু নিবন্ধন এমন একটা চাকরি
মানে নিবন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষক হিসাবে আপনি জয়েন করলেন, আপনার এলাকাতে আপনি থাকতে পারছেন, পজিশন একটু নষ্ট হচ্ছে না। ঠিক আছে, এটা অনেক অনেক ভালো। তো যা হোক, আপনারা ভেবেচিন্তে পড়াশোনা শুরু করেন, আশা করি যে ভালো হবে। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা এসেছিল কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা এসেছিল? ইংরেজরা নাকি ফরাসিরা, ওলন্দাজরা নাকি পর্তুগিজরা? এই প্রশ্নটাই দেখেন ভাই সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ইংরেজরা আসে নাই, ইংরেজরা অনেক পরে আসছে। যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ করেছিল 1600 সালে, কিন্তু মানে তখনই তারা আইসা ক্ষমতা দখল করেনি। তার মানে ইংরেজরা হচ্ছে না। ফরাসিরা না, ফরাসিরা অনেক পরে আসছে। ওলন্দাজরা না, ওলন্দাজরাও না। আসছিলেন কারা? 1658 সালে এই পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজরা মূলত এই বাংলায় চট্টগ্রামে এসেছিলেন, চট্টগ্রামে। ঠিক আছে, চট্টগ্রামে তারা এসেছিলেন। আবার চট্টগ্রামে তো আসছে তারা, এসে তারা চট্টগ্রামে কি করলো? তারা হচ্ছে গিয়ে গাদ্দারি শুরু করলো এবং চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিল, এবং এই চট্টগ্রামের নাম দিয়ে দিল তারা কি? পর্টু গ্রান্ডে। ঠিক আছে, পর্টু গ্রান্ডে। এই পর্টু গ্রান্ডে শব্দের অর্থ কি? যার অর্থ হচ্ছে বৃহৎ বন্দর। ঠিক আছে, বৃহৎ বন্দর নাম দেন এই চট্টগ্রামের পর্তুগিজরা। তখন এই পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করলেন যিনি, তিনি হচ্ছেন শায়েস্তা খান। কারণ কি? তারা এসে হারমাদে শুরু করলো। ইতিহাসে হারমাদ কারা? ইতিহাসে হারমাদ হচ্ছে পর্তুগিজ নাবিকরা। আরেকটা ছিল মগ। এই যে মগ এবং হারমাদ, এরা হচ্ছে ডাকাত বা দস্যু। এই ডাকাত দল ছিল তারা। হারমাদরা হচ্ছে পর্তুগিজ আর মগরা হচ্ছে মিয়ানমারের। ঠিক আছে, মিয়ানমারের এই হচ্ছে হারমাদরা। তাহলে মিয়ানমারের হচ্ছে মগরা আর হারমাদ হচ্ছে পর্তুগিজের দস্যু, জলদস্যুরা। তো এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। মগ কারা ছিল? মগ মিয়ানমার, এই ম দিয়ে আপনি মনে রাখবেন। আর হারমাদ এটা হচ্ছে পর্তুগিজরা ছিল। তখন থেকে আপনার এই যে গালি দিচ্ছি আমরা একজন আরেকজনকে হারমাদ বলে, এটা তখন থেকে আসছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন যে ৭৬-এর মন্বন্তর বলা হয় বাংলায় কোন সনকে? ৭৬-এর মন্বন্তর হয়েছিল, 15তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছিল, মানে কলেজে এসেছিল এই প্রশ্নটা। ৭৬-এর মন্বন্তর এটা কত সালে হয়েছিল? বাংলা কত সালে? 1176 নাকি 1770? মনে রাখতে হবে ৭৬-এর মন্বন্তর লর্ড কার্টিয়াজের সময় হয়েছিল বাংলা 1176 আর ইংরেজি 1770। তাহলে ইংরেজি 1770 আর বাংলা হচ্ছে 1176। এই ৭৬ থেকে এটার নাম হয়েছে ৭৬-এর মন্বন্তর। তারপর কোনটা মিলে? 1176। আর মন্বন্তর মানে কি? পরীক্ষাতে আসতে পারে মন্বন্তর অর্থ কি? এই মন্বন্তর শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। মন্বন্তর শব্দের অর্থ কি? দুর্ভিক্ষ। তাহলে ৭৬-এর মন্বন্তর শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। ঠিক আছে, 1176 সালে এই দুর্ভিক্ষটা হয়েছিল, যেখানে 1/3 লোক মারা গিয়েছিল এই দুর্ভিক্ষে। 1/3 মানুষের 1/3 মানুষের মৃত্যু। 1/3 মানুষের মৃত্যু হয়েছিল ৭৬-এর মন্বন্তরের কারণে। ঠিক আছে, আর এটা কার সময় হয়েছিল? এই যে লর্ড কার্টিয়াজ এর সময়। লর্ড কার্টিয়াজ না, লর্ড কার্টিয়ার এর সময়ে। লর্ড কার্টিয়ারের সময় মূলত এই দুর্ভিক্ষটা হয়েছিল।
আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কার সময় বঙ্গভঙ্গ হয়? আচ্ছা, বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে এটা আপনারা জানেন, 1905 সালে। এটা কার সময় হয়েছিল? এটা কি লর্ড কার্জন, নাকি লর্ড হার্ডিন্স, লর্ড ক্যানিং, নাকি লর্ড ওয়ালেসলি? কার সময় হয়েছিল? তাহলে আমরা সবাই জানি, এটা সবাই জানি লর্ড কার্জনের সময় মূলত এই বঙ্গভঙ্গটা হয়েছিল। আর এই যে লর্ড হার্ডিন্স, ওনার সময়ে 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়েছিল? বাতিল হয়েছিল। তাইলে বঙ্গভঙ্গ এটা কার্যকর হয়েছিল লর্ড কার্জনের সময়। লর্ড কার্জন মানে কার্যকর হয়েছিল, ঠিক আছে। আর লর্ড হার্ডিন্স এর সময় বঙ্গভঙ্গটা বাতিল করা হয়েছিল, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আমরা আসতে দেখেছি বিগত সালে। ইভেন 14তম নিবন্ধনেও দেখেন এই প্রশ্নটাই এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, আমরা 19তম নিবন্ধনের কোর্সে ভর্তি নিচ্ছি। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এখানে 100+ ক্লাস আপনি এখান থেকে পাচ্ছেন। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে আহ, আপনি তো নিজে নিজে অনেক প্রিপারেশন নিয়েছেন, ঠিক আছে। এখন গুছানোর সময়, আর যেহেতু সামনে হচ্ছে আমাদের নির্বাচন আগে কিন্তু নিবন্ধনের কোনো পরীক্ষা হচ্ছে না, এটা নিশ্চিত আমরা। তাহলে নিবন্ধনের পরপরই নির্বাচনের পরপরই কিন্তু নিবন্ধনের আপনার সার্কুলারটা দিবে, ঠিক আছে। এখন নির্বাচনের হাওয়ায় বা নির্বাচনের এই যে জোয়ার, এখানে যদি আপনি ভেসে যান তাহলে কিন্তু সব শেষ, পৃথিবী একদিকে চলে যাক। এই তো ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এখন আপনি যদি মনোযোগটা ওই দিকটাতে দিয়ে রাখেন তাহলে কিন্তু শেষ। এই জন্য আপনাকে আমার ব্যক্তিগত যে পরামর্শ সেটা হলো, আপনি হচ্ছে মনোযোগ কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল করা, মনোযোগ ধরে রাখা, এটা খুব জরুরি। আপনি মনোযোগ যদি ধরে রাখতে না পারেন আপনি হারিয়ে যাবেন। আর চান্স কিন্তু 19তম নিবন্ধনে অনেক অনেক বেশি আপনার। আর সার্কুলার দেয়ার যেহেতু 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আপনার পরীক্ষাটা হচ্ছে, আপনি কিন্তু সাথে সাথেই সিলেবাস গুছাতে পারবেন না। সিলেবাস যদি গুছাতে চান তাহলে পূর্বে আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে আমি হামলি রিকোয়েস্ট করছি আমাদের সাথে যুক্ত হন। আমরা আপনাকে যে বিষয়টা এখানে পড়াবো, সেখানে 1 নম্বর বিষয় হচ্ছে, এখানে থাকবে বাংলা, এখানে থাকবে হচ্ছে ইংলিশ, এখানে থাকবে হচ্ছে জিকে, আবার এখানে থাকবে হচ্ছে ম্যাথ। এই 4টা বিষয় আমরা আপনাকে পড়াবো। এটাকে বলা হয় জেনারেল, ঠিক আছে। অর্থাৎ জেনারেলে আপনাকে কত নাম্বারে পরীক্ষা দিতে হবে? 100 নাম্বারে। জেনারেলে আপনাকে 100 নাম্বারে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর আপনার যে সাবজেক্টিভ যে বিষয়টা, সাবজেক্টিভে আপনাকে এখানে অংশগ্রহণ করতে হবে মিনিমাম 100 নাম্বার। অর্থাৎ আপনি বাংলায় যদি অনার্স মাস্টার্স করে থাকেন, বাংলা থেকে 100টা প্রশ্ন আসবে এমসিকিউ আকারে, অথবা এক কথায় উত্তর। দুইভাবে আসতে পারে, এক কথায় উত্তরও আসতে পারে, অথবা আপনার এখানে প্রশ্ন আসতে পারে দুইভাবে, সেটা হচ্ছে এমসিকিউ অথবা এক কথায় উত্তর লিখিত আকারে, ঠিক আছে। আপনাকে এক বসাতেই কিন্তু 2টা পরীক্ষা নেওয়া হবে, সাবজেক্টিভ এবং জেনারেল। তো জেনারেলটা হচ্ছে সবাই এই সাবজেক্টগুলো যেহেতু আপনাকে পরীক্ষা দিতেই হবে সেজন্য আপনাকে বেসিক থেকে ধরে ধরে, জেনারেলে কিন্তু নাম্বার উঠানো সহজ, আবার জেনারেলে নাম্বার উঠানো কঠিন। আপনি এখানে ন্যূনতম নাম্বার না পেলে আপনাকে ফেল দিয়ে দিবে, অথবা আপনি সাবজেক্টিভে খুব ভালো উঠে যাচ্ছেন, জেনারেলে কম পাইছেন, শেষ। অথবা জেনারেলে ভালো উঠাইছেন কিন্তু সাবজেক্টিভ উঠাতে পারেননি, তাহলে আপনি কিন্তু ডিসকোয়ালিফাই হবেন। সুতরাং এটা একটা প্রতিযোগিতার মতো একটা পরীক্ষা, প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষা, সেই কারণে আপনাকে মানে গঠনমূলক পড়াশোনা করতে হবে। আচ্ছা, আর আমরা তো আপনাকে একটা অফার করেছি, সেটা হচ্ছে আমাদের সাথে যদি আপনি ভর্তি হন, আমাদের এখানে 999 টাকা দিয়ে যুক্ত হতে পারবেন। আরেকটা বিষয়, আমাদের এখানে অল জব, আপনি শুধু নিবন্ধনের জন্য ভর্তি হবেন তা নয়, আমাদের এখানে যদি আপনি চান যে বিসিএস অথবা আপনি 10 থেকে 20তম গ্রেড অথবা প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে চান, আমাদের এখানে ইংলিশের জন্য অনলি ইংলিশ, যে কোনো, সেটা বিসিএস হোক, 10 থেকে 20তম গ্রেড হোক, নিবন্ধন হোক, অনলি যদি আপনি বলেন যে ভাই আমি শুধু বিসিএস এর জন্য ভর্তি হতে চাই, আমার আসলে 4টা দরকার নেই, ঠিক আছে, 4টাতে আমি অংশগ্রহণ করতে চাই না, তাহলে আপনাকে 590 টাকা, ঠিক আছে, 599 টাকা, ঠিক আছে, 599 টাকা দিয়ে
আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি যদি পাঠিয়ে দেন আর শুধু একটু বলে দিবেন যে ভাইয়া আমি শুধু ইংলিশটা করতে চাই, তাহলে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারবেন। আর যদি শুধু নিবন্ধনের জন্য জয়েন করতে চান তাহলে আপনি পাঠাবেন হচ্ছে এই মুহূর্তে 1199 টাকা। আর আমি এই একটু পরে লাইভ কেটে দিচ্ছি, আর 5 মিনিট লাইভ যখন কেটে যাবে তখন হচ্ছে আপনাকে 3000 টাকা দিতে হবে। এখন দিতে হচ্ছে না, এখন জাস্ট 1199 টাকা এই নাম্বারে যদি আপনি পাঠান তাহলে আমরা আপনাকে যুক্ত করে দিচ্ছি আমাদের সাথে। এটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করব। আচ্ছা, আমাকে এখনো অ্যাড করা হয়নি, সাদিয়া আফরিন আপু বলছেন। আচ্ছা, আপনাকে এখনই অ্যাড করে দিচ্ছি। আপু, আপনি যে টাকা পাঠিয়েছেন আপনি একটু স্ক্রিনশট দেন, যে 01767265758 এই নাম্বারে আপনি স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিলে আমরা চেক করে আপনাকে অ্যাড করে দিচ্ছি। স্যার 200 মার্কের মধ্যে কত পেতে হবে স্যার? আচ্ছা, 200 মার্কের মধ্যে আলাদা আলাদা আপনাকে পাস করতে হবে, ঠিক আছে? মিনিমাম 45 করে পাইতে হবে। কত পেলে পাস হবে? মিনিমাম 45। পাস নাম্বার চিন্তাই করেন না, ঠিক আছে? আপনাকে নাম্বার উঠাইতে হবে, অনেক অনেক বেশি নাম্বার উঠাইতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো রকম পাস করলেই হলো, তাহলে আপনি ফেলও করবেন না। ফেল করতেও তো মোটামুটি 33 নাম্বার দরকার হয়, এটাও করবেন না। পাশের চিন্তা করবেন না, আপনার চিন্তা থাকবে 70+, ঠিক আছে? 70+ আপনি নাম্বার পাবেন। ইংরেজি কোর্স কত টাকা? আচ্ছা, ইংরেজি কোর্সের জন্য আমি একটা অফার দিয়েছি 599 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে লাইভ চলাকালীন সময়, আর লাইভ কেটে গেলে আপনি 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 1500 টাকা হচ্ছে লাইভ কেটে গেলে। এটা হচ্ছে শুধু ইংরেজির জন্য। আর নিবন্ধনের জন্য আপনি যদি ভর্তি হতে চান, আমাদের এখানে 3000 টাকা আমরা ফি নির্ধারণ করেছি, কিন্তু লাইভ চলাকালীন সময়ে 1199 টাকা লাইভ। এই যে আমি এখন আছি, আর কিছুক্ষণ আমি থাকবো, তারপর আমি কেটে দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আপনি যুক্ত হন তাহলে 1199 টাকা। এর বাইরে আপনি লাইভ কেটে গেলে হচ্ছে আপনি 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন পঞ্চম জর্জ। জি, পঞ্চম জর্জ হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন, সেটা হচ্ছে 1912 সালে। এই যে দিল্লিতে রাজধানী হয় কত সালে? 1912 সালে। স্যার, নিবন্ধন স্কুল পর্যায়ে 2 নিবন্ধন সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, স্কুল 2-তে তারা অ্যাপ্লাই করতে পারবে, সবাই পারবে, তবে সর্বনিম্ন যারা এইচএসসি পাশ করেছে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আপনিও স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা সুযোগ আর কি। 140-এর মধ্যে কত নম্বর পেতে হবে? হাইয়েস্ট নাম্বার। আপনি 140 কোথায় পাইলেন? আপনি মানে হাইয়েস্ট নাম্বার পেতে হবে। আপনাকে কত নাম্বার পেতে হবে এটার বলা চলে না, আপনাকে হাইয়েস্ট নাম্বার পেতে হবে। তাহলে আপনার ভালো স্কুলে আসবে বা ভালো কলেজে আসবে। নাম্বার যদি কম পান, আপনার একবার খাগড়াছড়ি গিয়ে পড়বে, ঠিক আছে? এজন্য নাম্বার বেশি উঠাইতে হবে। স্যার, রাষ্ট্রবিজ্ঞানে কি কি বই পড়বো স্যার? আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জন্য কোনো বই আপনি পড়া দরকার নেই। আপনি অনার্স মাস্টার্সে যে বইটা পড়েছেন না, আপনার পাঠ্য, ওইটাই পড়েন। এখন আলাদা করে কিনা দরকার নেই। তবে নিশ্চয়ই আপনি মনে হয় প্রশ্ন করেছেন যে ভাই, চাকরির জন্য রাষ্ট্রবিজ্ঞানে আলাদা কোনো বই করে কিনা। এরকম আসলে বই করে না, ঠিক আছে? আলাদা আলাদা বই ওরকম করে না। তারপর নীলখাতে খুঁজলে দেখতে পারেন কেউ করে কিনা, শর্টকাট হয়। ওইটা বেশি একটা কাজ দিবে না। আপনার বইটা সম্পর্কে আপনি যত ভালো বুঝবেন, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে অন্য কোনো টিচারের কাছে, অন্য সাবজেক্ট টিচারের কাছে পড়াও দরকার হবে না। রাষ্ট্রবিজ্ঞানের জন্য আপনি আপনার সাবজেক্টগুলো, নোটগুলো, গাইডগুলো একটু দেখেন। তো এই হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরও ছিল। থ্যাংক ইউ সবাইকে। আমি লাইভটা কিছুক্ষণ রাখবো, আপনারা যারা ভর্তি হবেন হতে থাকেন, একটু পরে কাটতেছি, অথবা মেসেজ করে রাখেন যে ভাই আমি একটু পরে টাকা দিচ্ছি।